নজরুল ইসলাম কিন্তু ওরাও করে, আমিও করি, ওরা অভিযান করা বন্ধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন বাংলাদেশের রবীন্দ্রনাথ স্ট্যাচু ভেঙেছে। আমি বাস্তবিক এটা বুঝি যে যদি ধরুন বীর সাভারকরের কথা সেদিকে বীর সাভারকর বলেছিলেন হিন্দুরা যদি সেনাবাহিনীতে না যুক্ত হতো তাহলে আজকে অপারেশন সিঁদুরের অবস্থাটা কি? আজকে আপনারা জানেন যে অগ্নিবীরের মধ্য দিয়ে কয়েক হাজার তরুণ যুবককে সৈন্যের কথা, সৈন্যদের সেনাবাহিনীতে যোগদানের কথা বলা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্রকে সবাই জানেন, সবাই বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যদি ভারত স্বাধীন হয় তাহলে অন্তত 5 বছর সম্ভবত সামরিক শাসনের আওতায় রাখতে হবে এবং প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা বীর সাভারকর শুধুমাত্র দেশের অখণ্ডতা বা স্বাধীনতাকে রক্ষার জন্য বলেননি, এটা বলেছিলেন আমাদের নিজের আত্মরক্ষার জন্য। আর সেটা আমরা করিনি বলেই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে 100 কোটিটা কৃষক কলোনি তৈরি হয়েছে। আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিখিয়েছি রোববার দিন মাংসের দোকানে নিয়ে গিয়ে যখন মুরগি কাটা হয়, বাবা দেখুন যেখানে দাঁড়িয়ে কথা বলছে এটা অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম করতে গিয়ে অশোক বিশাল সাম্রাজ্য হারিয়ে ফেলেছে, ইতিহাসে আমরা পড়েছি। অহিংসা পরম ধর্ম করতে গিয়ে, জোট নিরপেক্ষ আন্দোলন করতে গিয়ে আমরা পাকিস্তানের হাত থেকে এখনো প্রিয়কে উদ্ধার করতে পারিনি। জোট নিরপেক্ষ আন্দোলন করতে গিয়ে আমরা মায়ানমারের কাছে একটা দ্বীপ ছেড়ে দিয়েছিলাম, সেই দ্বীপটা এখন চায়নার সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন করতে গিয়ে আমরা বলেছিলাম আকসাই চীনে ঘাসও গজায় না, ওটা দিয়ে আমাদের কি হবে? আজ সেগুলোই আমাদের কিন্তু ক্রমাগত খোঁচা দিচ্ছে। তাই অহিংসা পরম ধর্ম ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছিল, নিজের কথা শেখানো হয়নি যে আত্মরক্ষার্থে তোমাকে প্রতিবাদ করতে হবে। আর সেই অহিংসা পরম ধর্মকে আরো ভালো মোড়কে মুড়িয়ে দিলেন বামপন্থীরা। পশ্চিম বাংলায় দুর্গাপূজার সময় দুর্গাপুজো আর পুজো থাকতো না, উৎসবে পরিণত হয়ে গেল শারদ উৎসব, শুরু হয়ে গেল ভীমের নাম করে দুর্গাপুজো। সেখানে আমার দেবী দুর্গার হাত থেকে অস্ত্র খুলে নিয়ে চটি জুতো পরিয়ে দেওয়া হবে। তাহলে আমার আত্মরক্ষার ওখানে কোথা থেকে আসবে? আমি কোথেকে জানবো, কোথেকে উদ্ভূত হবো? কেন আমি বিচার করবো? কত হিন্দু কৃষকের আঙুল কেটে দেওয়া হয়েছিল, তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল, 2002 সালে আমাদের গণতন্ত্র হয়েছিল। কই আমি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আমার স্ত্রীকে পাশে নিয়ে এসে তুলি না বন্ধু, তাহলে আমি কিসের হিন্দু? আমি পোশাকি হিন্দু। আর পোশাকি হিন্দু বলেই আজকে হিন্দুদের ঘরে বটিও চলেই গেছে। ওই আলু কাটার জন্য কিছু ছুরি আছে, আর মাছ কাটার জন্য এখন আর মহিলারা মাছ কাটেন না, এখন ওই মাসিরা বসে থাকে, সেগুলো আবার অন্য ধরনের মাসি তারাই মাছটা কেটে দেন। আপনার বাড়িতে যখন কালকে আক্রমণ হবে আপনি ওই ভোতা ছুরি নিয়ে আত্মরক্ষা করবেন? তাহলে আপনি কিসের হিন্দু? জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি গরিয়সী এসব বলছেন, আপনি কিসের হিন্দু? আপনি কোনোভাবেই হিন্দু নন। আপনি হিন্দু হওয়ার, আমরা হিন্দু হওয়ার মান করছি। আমরা যদি প্রকৃত অর্থে হিন্দু হতাম তাহলে মুর্শিদাবাদের জীবনের প্রাণ যেত না। আমরা প্রকৃত অর্থে হিন্দু হতাম তাহলে কার্তিক মহারাজকে কোলার প্রতিক্রম দেয়ালি করার সাহস পেত না। আমরা যদি হিন্দু হতাম তাহলে সাধু সুন্দরীদের ওপরে অপমান আমরা মেনে নিতাম না। আমরা মেনে নিচ্ছি কারণ আমরা হিন্দু নই। আমাদের উপরটা হিন্দু, ভেতরটা সেই বামপন্থী ন্যারেটিভ কাজ করছে। তাই এখন বেশি বেশি করে প্রয়োজন বীর সাভারকর সমাবেশের মতো মানুষদেরকে স্মরণ করা, তাদের জীবনী, তাদের বক্তব্য করে নিজেদেরকে শক্তি সঞ্চয় করা। না হলে ওপার থেকে আমরা পালিয়ে এসেছিলাম এই বাংলায়, এবার এখান থেকে পালিয়ে আসলে ঝাড়খণ্ডও আমাদের জায়গা দেবে না, বিহারও আমাদের জায়গা দেবে না। বঙ্গোপসাগরে আত্মহত্যা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না। এই সভাকে এই আহ্বান জানাই, মনের প্রাণে
কাজের কর্মে হিন্দু হন, তার জন্য হিন্দু মহাসভা করতে হবে না, আরএসএস করতে হবে না। একটা হিন্দু আছে, আপনি আছেন বলে আপনি বলুন, বোঝা করতে মানুষের দিকে হিন্দু ভাবেন না, তখন ভাববেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, লক্ষ্মী ভান্ডার, শ্রী চৈতন্য, এটসেট্রা এটসেট্রা, হোয়াট নট এন্ড এভরিথিং এলস। হিন্দু ভেবে একবার বোঝা ফিরেছে, শুরু করুন। যে ইংরেজ তার সুলতানকে হারিয়ে দিয়েছে, সেই ইংরেজ বসে বসে দেখছে যে ভারতে খিলাফত আন্দোলন হচ্ছে। এটা রাজনীতিগত কি? এটা রাজনীতিগত কি? যে ইংরেজ তুর্কির সুলতানকে হারিয়ে দিল, যে টার্কিকে নষ্ট করে দিল, তার পক্ষে ইংরেজদের একটা ইন্ডিয়াতে, ব্রিটিশ ইন্ডিয়াতে, যে ব্রিটিশ টার্কির সুলতানকে হারিয়ে দিল, তাদের ব্রিটিশ ইন্ডিয়াতে সেই টার্কির সুলতানের ভিতরে আন্দোলন দাঁড়িয়ে গেল। আর ইংরেজ কিছুই করছে না, বসে আছে শুধু। কাকে ছাড়লো বাজারে? গান্ধীকে ছাড়লো বাজারে। কংগ্রেসের খিলাফতকে একদিকে করে দিল। সবসময় বলেছে ইংরেজরা তার দিন যাওয়া হবে, তার দিন যাওয়া হবে, এটা আমরা সবাই। কিন্তু দেখুন, সেই ইংরেজ খিলাফত আন্দোলনকে কি করছে? দমন করছে না, বন্ধ করছে না, হতে দিচ্ছে। খিলাফতরা কি করছে? হিন্দু নিধন করছে। আস্তে আস্তে পাকিস্তান এই ভিত্তিতে যদি একটা লোক যে ভারতবর্ষকে ভালোবাসে, যে ভারত মাতাকে ভালোবাসে, যে মনে করে যে ভারতের সভ্যতা সংস্কৃতি, হিন্দু সভ্যতা সংস্কৃতি, এটার মধ্যে পাপটা কি আছে? এর মধ্যে পাপটা কি আছে? আমি আরেকটা কথা বলে শেষ করছি, আপনাদের জানা দরকার, আমি তথ্য দিয়ে দেবো আপনাদের সবাইকে। আম্বেদকর, আপনারা সবাই জানেন, এখন ভীম ভীমের খুব রাজনীতি চলছে, ভীম ভীম। আপনারা জানেন কি বীর সাভারকরের পাঞ্জাবের আর্য সমাজ এবং দাদার আন্দোলন দাদার আন্দোলন মনে রাখবেন, দাদার ভিড়া যে প্রথম ইংরেজ, মানে সেই অর্থে লন্ডনে গিয়ে প্রথম ইংরেজ ওয়াইলিকে পুলিশ হতেন, পুলিশ ডিআইজি ওয়াইলিকে লন্ডনে পুল করে দাদার ভিড়া, সে বীর সাভারকরের একদম তার শিষ্য ছিল। বীর সাভারকরের ব্যবস্থা করে দিয়েছিল এবং বীর সাভারকর নেতাজি যখন রাশিয়া থেকে যখন জার্মানি যায়, এই ব্যবস্থা বীর সাভারকর করেছে। আপনারা জানেন কি? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন থেকে জার্মানিতে ক্রস করছে, স্টাডি করতে দিচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। বীর সাভারকর মুসলিমকে চিনতেন, বীর সাভারকর হিটলারকে কম চিনতেন, মুসলিমের নিকট বন্ধু ছিলেন বীর সাভারকর। নেতাজি হিটলারের সঙ্গে দেখা করা এবং জার্মানিতে যাওয়ার ব্যবস্থা বীর সাভারকর করেছিলেন। কারণ বীর সাভারকর দীর্ঘদিন লন্ডনে ইন্ডিয়া লীগ, ইন্ডিয়া অফিস, ইন্ডিয়া লীগের রাজনীতি করেছিলেন। প্রবাসী ভারতের মধ্যে যে দেশাত্মবোধ তার চরম হচ্ছে বীর সাভারকর। দাদার ভিড়া তৈরি করেছিলেন। এবং আম্বেদকর লালা লাজপত তখন বেঁচে আছেন, আম্বেদকরকে এরা কিভাবে প্রচার করেছে? গান্ধীবাদীরা। আম্বেদকর তখন শিখ হয়ে যাবে ইচ্ছা প্রকাশ করেছিল বীর সাভারকরের কাছে, যে আমি শিখ সম্প্রদায় চলে যাবো, আমি গুরু গোবিন্দ সিং এর শিখ হয়ে যাবো, আর্য সমাজ হয়ে যাবো, ইচ্ছা প্রকাশ করেছিল। এবং আম্বেদকর বলেছিলেন যে আমি যত দলিত আছে তথাকথিত হিন্দু সমাজের মিছিল আছে, তাদের সবাইকে আমি গুরু গোবিন্দ সিং গুরু নানকের শিখ মতবাদে আমি ধর্মান্তরিত করবো, এদের শিখ করবো আমি। এটা আম্বেদকর ইচ্ছা প্রকাশ করেছিলেন বীর সাভারকরের কাছে। আর বীর সাভারকর যেহেতু ওনার দাদার পার্টি আর্য সমাজ পাঞ্জাবের বিপ্লবীদের সাথে যোগাযোগ ছিল, ব্যবস্থা করেছিলেন আম্বেদকর। আপনারা সেই সময় লেখা দেখবেন গান্ধী রে রে করে বিরোধ করেছিল, গান্ধী রে করে বিরোধ করেছিল। না, হিন্দুদের কেন তুমি শিখ করে দেবে? তুমি হরিজনদের, ওনার নাম হরিজন, তুমি হরিজনদের নিয়ে কি সব রাজনীতি করছো? সাভারকর বলছে গান্ধী, সে আপনাদের সবাই হোক বন্ধুগণ। এই বলে আমার বাড়িকে বিরাম দিচ্ছি। শুধু একটা কথা, আপনাদের সময় বেশি নিয়ে দিলাম, খুবই ক্ষমা চেয়েছিলাম, তবুও আরেকটা কথা শুরু করছি। প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, লজিক্যাল মানুষ ছিলেন, এটা ওনার লজিকের হবে, কোনো পরামর্শ হবে না। ওনাকে বিশেষ করছে তারা নিজেদের বেস্টেড ইন্টারেস্ট, মতাদর্শগত তাদের স্বার্থপরতা, সেখান থেকে ক্রিটিসাইজ করছে। এনার মতাদর্শ লজিক্যাল, সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, সায়েন্টিফিক মতাদর্শ। এনার মতাদর্শকে যা বুঝতে পেরেছি, আমি আরেকটা লাইন করে দিলাম, কতটা বুঝতে পেরেছি। সাভারকর কিন্তু
বিপ্লবী বাঘাযতীন, ক্ষুদিরাম বোস, এমনকি এরেন্ডার, এরা সকলেই হচ্ছে সাভারকারের থেকে অনুপ্রাণিত ছিল। সাভারকার ছিলেন ভারতবর্ষের বিপ্লবীদের প্রথম প্রজন্মের একজন নেতা, যার রাজনৈতিক জীবন শুরুই হচ্ছে 1905-06 থেকে এবং হচ্ছে 1910-এ আন্দামানে ব্রিটিশ সরকার তাকে বন্দী করে রাখে এবং 26 বছর জেলে থাকার পরে তিনি 1947 সালে আসেন এবং তিনি রীতিমতো হিন্দু মহাসভাতে যোগদান করেছেন। পরবর্তীকালে তিনি যখন আসছেন, যে বিশেষ করে আমরা 1939 সালে বাংলায় আমরা পরিস্থিতি দেখি, ততদিনে বাংলায় মুসলিম লীগ সরকার শাসন চালাচ্ছে এবং একের পর এক হিন্দু বিরোধী নীতি তারা গ্রহণ করেছে। শিক্ষায় উর্দু ভাষা প্রয়োগ থেকে শুরু করে শিক্ষায় স্পেসিফিক সম্প্রদায় অনুযায়ী শিক্ষক নিয়োগ, নানান রকম ঘটনা ঘটে চলেছিল। সেই সময় বাংলার যে প্রদেশ ছিল তার বিধানসভা ছিল, সেই বিধানসভায় যেহেতু তফসিলি সম্প্রদায়ের পৃথক সিটের ব্যবস্থা করা হয়েছিল, ফলে অলরেডি হিন্দুরা সংখ্যালঘু সম্প্রদায় পরিণত হয়ে গেছিল এবং আজকের যে বাংলাদেশ আমরা দেখি, ওই সময়কার পূর্ববঙ্গ, সেখানে সন্ধ্যার পরে অনেক এলাকায় যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, সেখানে ঠাই ঘন্টা বাজাতে দেওয়া হতো না, এমনকি মসজিদের পাশ দিয়ে বলো হচ্ছে শোভাযাত্রা নিয়ে যেতে দেওয়া হতো। এইরকম পরিস্থিতিতে সাভারকার প্রথম বাংলায় আসে। সাভারকার সম্পর্কে আত্মজীবনীতে পড়েছেন, সাভারকারের লন্ডন যাত্রা করেছেন এবং সমস্ত কিছু আমি ডিটেলে যাব না, সময় এবং আরো একটি বক্তা। এই পরিস্থিতিতে যখন সাভারকার আসছে, তখন যুগান্তর, অমৃত বাজার, এই সমস্ত পত্রিকা, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, যেটা আনন্দবাজারের ইংরেজি সংস্করণ, এরা সকলেই কিন্তু একটি আশাহতভাবে লিখছে যে বাঙালি হিন্দুদের উদ্ধার কর্তা হিসাবে আসছে। যে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আজকে আমরা অনুভব করছি কি হবে। এই আগমনে সাভারকার এসেছিলেন খুলনায়। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা প্রথম আসছেন উনি, বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা একটি অধিবেশন, ৮ম অধিবেশনে খুলনা অধিবেশন ছিল। এই সভায় আসার সময় উনি শহরে কলকাতার টাউন হলেও একটি বক্তৃতা করেন, এখানে আর্য সমাজের বিভিন্ন মঞ্চেও আলোচনা করেন। সেই সময় সাভারকারের যে জনপ্রিয়তা, নিউজ প্রিন্টেও যে ছবিগুলো দেখা যায়, মনে হয় না ওই সময় কোনো গান্ধীয় জনপ্রিয়তা ছিল বাঙালির কাছে। আজকের দিনে সমস্ত আমরা যারা বাঙালি, তারা আমরা সাভারকারকে ভুলে গেছি। সাভারকার সম্পর্কে একটি ভুল ধারণা ইতিহাসে তৈরি করা হয়েছে এবং মনে করা হয় যে সাভারকার একটা বহিরাগত মারাঠি। ইতিহাসে অনেক বিতর্ক আছে, ইতিহাসের বিতর্কটা লেফটিস্টরা ক্রিয়েট করেছে, শুধু সাভারকারের ক্ষেত্রে নয়। এমন কিছু বিষয়কে সরিয়ে দেওয়া হয়েছে, যেমন মদনলাল ভিংরার কথায় আগে বক্তা বারবার করে বলছিল, কিন্তু মদনলাল ভিংরার যে সুসাইড বোর্ড, সেখানে কিন্তু তিনি নিজেকে হচ্ছে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন।